ফিরলাম বিরতির পর। বাংলায় যেমন লক্ষ্মীর ভান্ডার, বিহারে তেমনি সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিম। তবে শুধু বাংলার মতো মহিলাদের জন্য নয়, বিহার সরকার এই পেনশন দেয় ষাটোর্ধ্ব সবাইকেই। সঙ্গে বিশেষভাবে সক্ষম মানুষেরা, বিধবারা এবং আরও অনেকে রয়েছেন এই পেনশন প্রকল্পের আওতায়। ভোটের মুখে এই পেনশনেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 400 টাকা থেকে এই পেনশন 1 লাফে বেড়ে হল 1100 টাকা। বিহারে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমাজ কল্যাণ পেনশন প্রকল্পে বড় ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের 11.1 কোটি টাকা 27.1227 কোটিরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করেন। এদিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা, বিহার সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মাসিক পেনশন 1 লাফে 400 টাকা বাড়িয়ে 1100 টাকা করেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দারিদ্র্য ও প্রান্তিক ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতেই এই আর্থিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নীতিশ সরকার। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, নতুন হারে পেনশন ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার যে অর্থ হস্তান্তর করা হয়েছে তা নতুন হারে হিসাব করেই। রাজ্যের বিভিন্ন সমাজ কল্যাণ প্রকল্পের আওতায় থাকা বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী সহ অন্যান্য আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষ মাসে 1100 টাকা করে পেনশন পাবেন এখন থেকে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেনশন বিতরণের প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকার সবসময় গরিব ও অসহায় মানুষদের পাশে আছে। যাদের প্রাপ্য রয়েছে তারা যাতে সম্মানের সঙ্গে তা পান, সেটাই আমাদের অঙ্গীকার। নীতিশ কুমার আরও বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা প্রতিষ্ঠা করেছি। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ফলে উপভোক্তারা কোনো রকম দালাল ছাড়াই উপকৃত হচ্ছেন। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনীতির পারদ চড়েছে। বিরোধীরা অভিযোগ করছে, বছরের পর বছর 400 টাকায় ছিল মাসিক পেনশন। হঠাৎ করে ভোটের আগে এত বড় বৃদ্ধির নেপথ্যে রাজনীতির খেলা স্পষ্ট। যদিও সরকারি মহলের যুক্তি, দীর্ঘদিনের দাবি মেনেই এই বৃদ্ধি, যাতে বাস্তব মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উপভোক্তারা একটু স্বস্তি পান। বিহার সরকারের তথ্য অনুযায়ী বর্তমান সমাজ কল্যাণ পেনশন প্রকল্পের আওতায় উপভোক্তার সংখ্যা প্রায় 1.15 কোটি। প্রতি মাসেই বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হচ্ছে, যাতে সমাজের প্রান্তিক মানুষজন ন্যূনতম আর্থিক নিরাপত্তা পান। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ যেমন সরকারের সামাজিক দায়বদ্ধতার ইঙ্গিত দেয়, তেমনি নির্বাচনের আগে জনমনেও প্রভাব তৈরির কৌশলও হতে পারে। এখন দেখার এই আর্থিক চমক আগামী নির্বাচনে কতটা রাজনৈতিক লাভ এনে দেয় রাজ্যের শাসক শিবিরকে। হাই নিউজ নেটওয়ার্ক। চর্মশিল্পে বাংলায় সেরা মেনে নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। আর এর কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই বলে মন্তব্য করেছেন যোগী রাজ্যের বিজেপি সাংসদ। বৃহস্পতিবার সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে চর্মশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় দেশের বিভিন্ন বণিক সভার সদস্যদের উপস্থিতিতে বাংলার চর্মশিল্পের অগ্রগতির প্রসঙ্গ ওঠে। সূত্রের খবর, সেখানেই কানপুরের বিজেপি সাংসদ রমেশ অবস্থি চর্মশিল্পে বর্তমানে দেশের মধ্যে সেরা যে বাংলায়, সেটা মেনে নিয়েছেন। সেই সঙ্গে তিনি এটাও মেনে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের জন্যই বাংলার ট্যানারি শিল্পের এত উন্নতি। চর্মশিল্পের জন্য কানপুরের সুনাম রয়েছে। সেখানকার বিজেপি সাংসদদের মুখে বাংলা এবং মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় কমিটিতে থাকা অন্যান্য সদস্যদের মধ্যে অনেকেই সায় দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, এই কমিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরে দোলাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনিও দাবি করেছেন, চর্মশিল্পে বাংলার অগ্রগতি চোখে পড়ার মতো। এক্ষেত্রে বাংলা অন্যান্য সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে। দোলা সেনের দাবি, রাজ্যের ট্যানারি শিল্পের এত উন্নতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভবপর হয়েছে, সে কথা সকলকেই মেনে নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। 15 জুলাই মুম্বাইয়ে খুলছে টেসলার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার বা শোরুম। এই সেন্টারটি চালু হবে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে। এটা ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। 15 জুলাই মুম্বাইয়ে খুলছে টেসলার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার বা শোরুম। এই সেন্টারটি চালু হবে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে, যা হতে চলেছে ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই টেসলার 5টি মডেল ওয়াই গাড়ি চীন থেকে এসে পৌঁছেছে মুম্বাইয়ে। এই গাড়িগুলি এসেছে সাংহাইয়ের কারখানা থেকে এবং ভারতের কাস্টমসে এগুলির মূল্য ঘোষণা হয়েছে 2.77 মিলিয়ন টাকা।
তবে সম্পূর্ণ তৈরি গাড়ির ওপর 70% আমদানি শুল্কের কারণে প্রতি গাড়িতে প্রায় 2.1 মিলিয়ন টাকার শুল্কও দিতে হয়েছে। প্রসঙ্গত, ভারতের বাজারে প্রবেশের অংশ হিসেবে টেসলা গত কয়েক মাস ধরেই দেশ জুড়ে নিয়োগ প্রক্রিয়া জোরদার করেছে। সংস্থাটি বিশেষত মুম্বাই ও নয়াদিল্লিতে সম্ভাব্য শোরুমের জায়গা খুঁজছিল। এই প্রক্রিয়ায় একাধিক বাণিজ্যিক হাব পরিদর্শনও করা হয়েছে বলেই সূত্রের খবর। গত কয়েক বছর ধরেই মূলত টেসলা ভারত সরকারের কাছে আমদানি শুল্ক কমানোর জন্য লবিং করছিল। যদিও এবার শুধু শোরুম খোলা হচ্ছে, এখনো পর্যন্ত ভারতের উৎপাদন বা গাড়ির পার্টস তৈরির পরিকল্পনা নেই কোম্পানির। গত মাসে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্র ভারী শিল্প মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেন, টেসলা শুধুমাত্র শোরুম খুলতে চায়, ভারতে তারা এখনো উৎপাদনে আগ্রহী দেখাচ্ছে না। এই ঘোষণার মাধ্যমে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ঠিকই, কিন্তু উৎপাদন না থাকায় টেসলার ভারতে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকছেই। হাই নিউজ নেটওয়ার্ক। শীঘ্রই মহাকাশ সফর সেরে পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা ও আরও 3 সহযাত্রী, জানিয়ে দিল নাসা। আগামী 14 জুলাই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশু শুক্লারা, আর তাও 3 সহযাত্রী সহ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে খুব তাড়াতাড়ি পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তার আরও 3 সহযাত্রী, জানিয়েছে নাসা। তারা সকলেই অ্যাক্সিয়াম 4 মিশনের অংশ হিসেবে মহাকাশে গিয়েছিলেন। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, আমরা অ্যাক্সিয়াম 4 মিশনের গতিবিধি প্রত্যেকটা মুহূর্তেই পর্যবেক্ষণ করছি। এখনো পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী ওই মিশনের আনডক করার তারিখ 14 জুলাই, অর্থাৎ 14 জুলাই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশু সহ আরও 3 মহাকাশচারী। অ্যাক্সিয়াম 4 মিশনের ড্রাগন মহাকাশযান 25 জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু করেছিল। প্রায় 28 ঘন্টা যাত্রা শেষে 26 জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় এবং সফলভাবে ডক করে। নাসা জানিয়েছে, মহাকাশে প্রায় 18 দিন কাটিয়ে এবার পৃথিবীতে ফেরার সময় এসেছে এই 4 নভোচারীর। মিশনটির শেষ ধাপে তারা ড্রাগন ক্যাপসুল করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন। এই সময়ের মধ্যে মহাকাশচারীরা পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন প্রায় 230 বার। কক্ষপথে অবস্থানকালে প্রায় 250 মাইল উচ্চতা থেকে তারা পৃথিবীর অসাধারণ দৃশ্য বন্দী করেছেন ক্যামেরাতে, কাটিয়েছেন অবসর সময়। আবার দূর মহাকাশ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মন দিয়েছেন বৈজ্ঞানিক গবেষণায়। এই অভিযানই অ্যাক্সিয়াম স্পেসের তরফে কোনো বেসরকারি মহাকাশ মিশনের সর্বাধিক বৈজ্ঞানিক পরীক্ষা, সংখ্যায় 60টিরও বেশি। বায়োমেডিক্যাল সায়েন্স, নিউরোসায়েন্স, কৃষি, স্পেস টেকনোলজি, প্রযুক্তির নানা শাখায় এই গবেষণাগুলি ভবিষ্যতের মহাকাশ যাত্রা এবং পৃথিবীতে চিকিৎসা ও জীবনযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যাফে খোলার সঙ্গে সঙ্গে বিপত্তি, রাত 1টায় লাগাতার গুলিবর্ষণ কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু যে কোনো ব্যক্তির কাছেই তার নতুন খোলা ক্যাফের এই পরিণতি শঙ্কিত হওয়ার পক্ষে যথেষ্টই। ইতিমধ্যেই কপিল অনুরাগীদের মধ্যে গুঞ্জন, কানাডায় কি ক্রমশ সন্ত্রাস বাড়ছে? ক্যাফে খোলার সঙ্গে সঙ্গেই বিপত্তি। খবর, 9 জুলাই রাত 1টায় লাগাতার গুলিবর্ষণ কপিল শর্মার মাত্র 1 সপ্তাহ আগে খোলা ক্যাপস ক্যাফেতে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু যে কোনো ব্যক্তির কাছেই তার নতুন খোলা ক্যাফের এই পরিণতি শঙ্কিত হওয়ার পক্ষে যথেষ্ট। ইতিমধ্যেই কপিলের অনুরাগীদের মধ্যে গুঞ্জন, কানাডায় কি ক্রমশ সন্ত্রাস বাড়ছে? খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিত সিং লাড্ডির ঘটনার দায় স্বীকার করে নিতেই সম্ভবত এই গুঞ্জনের সূত্রপাত। যার ক্যাফেতে এত বড় ঘটনা ঘটল, সেই কপিল কি বলছেন? খবর, তিনি এখনো বিষয়টি নিয়ে ব্যক্তিগত মতামত দেননি, তবে তার ক্যাফের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে সহিংসতার নিন্দার পাশাপাশি হাল ছেড়ে না দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও লেখা হয়েছে, আমরা ধোয়া ওঠা নানা স্বাদের কফি আর আড্ডার মাধ্যমে আপনাদের মনে আনন্দ ছড়িয়ে দেব, এই স্বপ্ন নিয়ে ক্যাফে খুলেছে। সেই স্বপ্নের সঙ্গে সহিংসতা মিশে যাওয়া সত্যিই কাম্য নয়। আমরা এই ধাক্কা দ্রুত সামলে ওঠার চেষ্টা করছি এবং হাল ছাড়ছি না। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।
বিপদের দিনে কর্তৃপক্ষ এবং ক্যাফে কর্মীদের পাশে থাকা সকলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের। শীঘ্রই ক্যাফেটি আবার খোলা হবে একথাও জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এতে ক্যাফের সুনাম নষ্টের পাশাপাশি সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কথা জানাতে ভোলেননি কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। বৃষ্টির দাপট কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে, তবে শুক্রবারও সকাল থেকে আকাশের মুখ কালো মেঘে ঢাকা। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। দক্ষিণবঙ্গে আজ শুক্রবার এবং শনিবার বৃষ্টি নিয়ে কোনো সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সোমবার থেকে কি আবার ভারী বৃষ্টি শুরু হবে? গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে গত কয়েকদিন ধরে বিস্তর ভোগান্তি হয়েছে সাধারণ মানুষজনের। কলকাতা এবং শহরতলির রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে টানা বৃষ্টিতে। তবে নিম্নচাপ অঞ্চল কিছুটা দুর্বল হয়েছে, সরেছে পশ্চিম দিকে। আপাতত কলকাতা এবং দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমবে। ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে শুধু 3টি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যে বর্ষার বাতাস এখনও অতি সক্রিয়, যার ফলে দক্ষিণের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। আগামী সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সমুদ্র উপস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কতা নেই। আগামী সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণ হবে মঙ্গলবার থেকে। টানা বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির কারণে তাপমাত্রাও অনেকটাই কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।